আজকে 84তম পর্বে আজকের আলোচনা হচ্ছে আট ধারা। আট ধারার মূল বিষয় হচ্ছে এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের। আট ধারায় বলা হচ্ছে নিয়োগপত্র। আপনাদের কাছে কি নিয়োগপত্র আছে? আপনারা যখন চাকরিতে আপনারা যখন পুলিশের যে কার্যক্রম গুলো হয় নিয়োগের আগে, যে কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত, যখন আপনাকে আপনি যোগ্যতায় আপনি যখন পরীক্ষা যাচাই বাছাই পর যখন লিখিত ভাইবার পরে আপনি পাশ করেন, রিটার্ন রেজাল্ট দেওয়া হয়, সংশ্লিষ্ট থানা থেকে আপনাকে একটা কি দেওয়া হয়। আগে 2009 সালে বা আরো আগে, তখন তো এটা হেডকোয়ার্টার থেকে, এখন তো ওরকমই নাই যে কোনো আপনাকে সার্টিফিকেট আছে এরকম। আইজি স্যারের সই সহ এরকম সার্টিফিকেট পাইছেন কখনো, বা কেউ পাইছে? কেউ জি কেউ স্যার, পাইছে? ট্রেনিং শেষ করার পরে দেওয়া হয় স্যার। হ্যাঁ। ট্রেনিং শেষে দেওয়া হয়, কনস্টেবলদেরকে ট্রেনিং শেষে দেওয়া হয়। এটা কি দেখছেন কখনো? ও জীবনে পাই নাই স্যার। তো দেখছি স্যার, এবং এটা আছে আমাদের কাছে সিসি স্যার। দেয় স্যার, সিসি দেয় ওই ইয়ে থেকে আমাদের সিসি কাছে দেয় আছে স্যার। স্যার, আমার কাছে সার্টিফিকেট আছে। ট্রেনিং শেষ দেয় করে। স্যার, সার্টিফিকেট একটা দেয়, সেটা হচ্ছে আপনার ওই সংশ্লিষ্ট কমান্ডেন্ট, অর্থাৎ আমি যে এপিবিএন ট্রেনিং করছিলাম, তো ওইখানে যে কমান্ডেন্ট স্যার ছিল তার সিগনেচার সহ যে আমি ট্রেনিং এ উত্তীর্ণ হয়েছি, এরকম একটা ইয়া দিছিল, সার্টিফিকেট। আমাদেরটা কই, আমরা যখন ট্রেনিং করলাম আফটার কমপ্লিটিং, এটা 2020, এটা 2020 সালের ঘটনা স্যার। এটা হতে হতে পারে। তো আমি তো সার্টিফিকেট খুলে জাস্ট একটা সিসি তে পাঠাই দিচ্ছে, ডিএমপি তে, ওখানে চলে আসছে সিসি বলে আমরা আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা মনে করছি ওখান থেকে সার্টিফিকেট তো অবশ্যই দিচ্ছে, ওটা হয়তো সার্ভিসে আছে, আমার জানা নাই, আমি দেখিও নাই। তো পুলিশে নিয়োগ হওয়ার পর আমাদেরকে একটা থানা থেকে একটা সার্টিফিকেটের মতো একটা নীল কাগজ, নীল কালার, না নীল না, হলুদ কালারের, ওখানে লেখা আছে প্রতি আমার নাম অমুক অমুক, এই নিয়ে যাবেন এখানে, আপনাকে এত তারিখ এত স্মারক মূল্যে আপনি চাকরিতে উত্তীর্ণ হয়েছেন, এত তারিখে আপনি ওখানে যোগদান করবেন। তো যাই হোক, এই আইনের যে আট ধারার যে বিধান, এখানে একটি নিয়োগ, আমরা যে নিয়োগ হই, নিয়োগের সাথে আমরা একটা কি পাই, একটা নিয়োগপত্র পাই, সার্টিফিকেট পাই চাকরিতে। এখানে কথা একটু, কিছু কিছু কথা আছে, মনোযোগ দেন সবাই। এই প্রথম যেটা বলা রয়েছে, এই আইনের চার ধারা ব্যতীত, চার ধারা কি ছিল? এই পুলিশ আইনের চার ধারা বলেছিল সমস্ত সর্বোচ্চ ক্ষমতা, সবকিছু ক্ষমতা কার কাছে থাকবে? পুলিশ, জি স্যারের কাছে। আইজিপি স্যার। হ্যাঁ। যে এখানে তাদের কথা বাদ দিছে, যে তাদের যে এই এই সার্টিফিকেট, তাদের পুলিশ কর্মচারী যে নিযুক্ত হবে চার ধারা ব্যতীত, প্রত্যেক পুলিশ কর্মচারী নিযুক্ত ব্যক্তি করে নিয়োগপত্র পাবে, সার্টিফিকেট পাবে। আর সার্টিফিকেট দিবে কি হবে? একটা নির্ধারিত ফর্মে দিবে। আর এই যখন সার্টিফিকেটটা পাইলাম, এর ফলে আমাদের পুলিশের যে সকল ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব, যত অ্যাডভান্টেজ রয়েছে, আমাদের সুযোগ রয়েছে, যে সুযোগের আমরা কিন্তু অধিকার হচ্ছে। কি কি সুযোগ রয়েছে? আমরা আমাদের পোশাকেরও সুযোগ হচ্ছে, অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা ভোগ করতেছি। এই সার্টিফিকেট আইজি বা তৎকর্তৃক নিযুক্ত, আই রিপিট, এই সার্টিফিকেট আইজি বা তৎকর্তৃক নিযুক্ত, যেটা আপনি যদি আহ যেই ইয়ার আন্ডারে ভর্তি হন, এসপির কথা বলা হচ্ছে, অপর কোনো পুলিশ অফিসার দ্বারা মহারাঙ্কিত হয়। যেমন ইয়ে বললো, কেলামুদ্দিন বললো, শাহরুখ, যে কমান্ডেন্ট, সই করে দেয়, মহারাঙ্কিত করে। আচ্ছা, তো এখানে কথা রয়েছে, আপনার কোনো কারণে যদি চাকরিতে নিয়োগের অবসান ঘটে, মনোযোগ দেন, চাকরিতে কোনো কারণে যদি পুলিশের কর্মচারী নিয়োগের যদি অবসান ঘটে, পদত্যাগ, বরখাস্ত প্রভৃতি অন্য কোনো কারণে যদি কোনো কারণে নিয়োগের অবসান ঘটে, এই উক্ত সার্টিফিকেট উপযুক্ত পুলিশ কর্মচারীর নিকট জমা দিবে। উপযুক্ত পুলিশ কর্মচারী এখানে কি বুঝে, কি বুঝেছে? কনসার্ন অথরিটি। আপনার কনসার্ন অথরিটি কে? পুলিশ সুপারিনটেন্ডেন্ট। তাহলে আমরা এখানে দুই তিনটা বিষয় দিলাম। প্রথম, আটের সাথে চার ধারা হলে আপনার মেন বইটা দেখেন, এখানে এটা কিন্তু আমি পুরো ইয়ে থেকে নিয়ে আসছি, ইংলিশ টু বাংলা করা হয়েছে। আপনি একটু ভুল টুল থাকলে জানাই না আমাকে। তো এখানে যে বিষয়টা রয়েছে, প্রথম হচ্ছে প্রত্যেক পুলিশ কর্মচারী একটা নিয়োগপত্র পাবে। এটা একটা নিয়োগপত্রটা কি পদ্ধতি হবে? একটা নির্ধারিত ফর্মে হবে। আর নিয়োগপত্র পাওয়ার পর পুলিশের কি কি সুযোগ সুবিধা হবে, এবং এটি কে দিবেন, কার দ্বারা নিয়োগপত্র মহরাঙ্কিত হবে, আর কোনো কারণে যদি পদত্যাগ, বরখাস্ত হয়, তাহলে কার নিকট জমা দিবে। আমি কিন্তু অনেকগুলো কথা বললাম এখানে। এই প্রশ্নগুলো উত্তর করলে মোটামুটি আপনারা নিজের মতো করে লিখতে পারেন। ডাইরেক্ট যদি এখানে হরবল যদি পড়ে যান, তাহলে কষ্ট হয়ে যাবে।
কোন পুলিশ কর্মচারী সাময়িক কর্মচ্যুতি আমরা কিন্তু গতকাল করেছিলাম 7 ধারায়, সাসপেনশন, ডিসচার্জ, ডিসমিসাল এবং ডিসচার্জ। কোনো কারণে পুলিশ কর্মচারীর সাময়িক কর্মচ্যুতি, সাসপেনশনের ফলে প্রাপ্ত ক্ষমতা, একটু খেয়াল রাখেন, বোর্ডে খেয়াল রাখেন, আমি এটা ট্রান্সলেশন আর আজকে একটু শরীরটা একটু ভালো লাগতেছে না। কোন পুলিশ কর্মচারী সাময়িক বা কর্মচ্যুতি বা সাসপেনশনের ফলে তার প্রাপ্ত ক্ষমতা, অধিকার সমূহ সাময়িকভাবে বিলুপ্ত হয় না। সাময়িকভাবে বিলুপ্ত হয় না কথাটা মানে কি, যে এই চাকরিটা সে সাময়িকভাবে কি তার প্রাপ্ত ক্ষমতাটা কি বিলুপ্ত হচ্ছে না, কিন্তু শৃঙ্খলা, দায়িত্ব ও শাস্তি সম্পর্কে 3টা বিষয় বলছে। একটা হচ্ছে ডিসিপ্লিন, আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি, আরেকটা হচ্ছে পানিশমেন্ট। দ্যাট ইজ, এই যে রুলস এন্ড রেগুলেশন গুলো থাকে এই সাসপেন্ড কর্মচারীর উপরে সমভাবে প্রযোজ্য থাকবে। আই রিপিট, যদিও এই কারো যদি সাসপেনশন কর্মচ্যুতি বা সাসপেনশন হলে তার ক্ষমতা অধিকার সময় সামনে বিলুপ্ত হচ্ছে না, কিন্তু তার ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি এবং পানিশমেন্ট যে রেগুলেশন রয়েছে, রুলস এন্ড রেগুলেশন রয়েছে, তার সাসপেন্ড কর্মচারীর উপর সমভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ সাসপেন্ড হওয়া সত্ত্বেও আইনানুগ যে ডিসিপ্লিন দায়িত্ব মানে চলতে বাধ্য থাকবে, এই কথা বলছে। যাই কিছু থাকুক, একজন বা কাউকে সাসপেন্ড করা হয় তাকে, ওই গতকাল কিন্তু আমরা পড়ছি প্রত্যেকটা সাসপেন্ডের কি বৈশিষ্ট্য, ডিসমিসালের কি তাহলে বৈশিষ্ট্য, এটা ডিসচার্জের কি বৈশিষ্ট্য। এইটা মনে হয় একটু দেখার দরকার আছে স্যার। এই যে যেটা যেটা এখনই আলাপ করলেন স্যার, এই যে আহ কোন পুলিশ কর্মচারী সাময়িক কর্মচ্যুতি বা সাসপেন্ড হওয়ার ফলে তার প্রাপ্ত ক্ষমতা ও অধিকার সমগ্র সাময়িকভাবে বিলুপ্ত হয়। আর ওখানে স্যার বিলুপ্ত হবে না কেন স্যার? বিলুপ্তই তো হয়, সাময়িকভাবে হয় স্যার। এটা একটু না, মনে হয় দেখলে ভালো হতো স্যার। সাময়িকভাবে বিলুপ্ত হয় না, বিলুপ্ত। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, ওইটা একটু মনে হয় কালেকশন করার দরকার আছে, একটু দেখতে হবে স্যার ওইটা। আচ্ছা ঠিক আছে, আমি নোট নিলাম, এটা আমি একটু নোট নিয়ে নিছি অলরেডি, নোটেড। তাহলে আমরা এখানে 3-4টা বিষয় বললাম। 8 ধারা নিয়োগপত্র, অনেকের সূচিপত্র শুধু 8 ধারা নিয়োগপত্র করে যাবেন। প্রথমত প্রথম প্রশ্নটা আমি করছি যে এই নিয়োগপত্রটা কি, 8 ধারা, পুলিশ আইন 8 ধারা কি বলা রয়েছে, এটা কোন ধারা ব্যতীত, এবং যদি কোনো পুলিশ নিয়োগপত্র পায় এটা কোন ফর্মে হবে, এবং এটার এই যদি নিয়োগপত্র পাওয়ার পর কি কি সুযোগ সুবিধা পাবে, আর এই সার্টিফিকেটটা কার দ্বারা মোহরাঙ্কিত হবে, আর কোনো কারণে পুলিশের চাকরি যদি অবসান ঘটে তাহলে এই সার্টিফিকেটটি কার নিকট জমা দিবে। আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন করছি, মাথায় রাখেন। এখন আসে এমসিকিউ। 8 ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মচারী নিয়োগ হলে তাকে কি প্রদান করা হয়? অবশ্যই নিয়োগপত্র বা সার্টিফিকেট। নিয়োগপত্র সার্টিফিকেট কাদের দ্বারা মোহরাঙ্কিত করা হয়? আইজি বা ক্ষমতাত অন্য কোনো পুলিশ অফিসার। এই যা যা বললাম এখন কিন্তু এগুলো উত্তর পেয়ে যাচ্ছেন। সার্টিফিকেট পাওয়ার পর তো পুলিশ কর্মচারী কোন বিষয়ের অধিকারী হয়? সকল কর্তব্য, ক্ষমতা, দায়িত্ব, সুযোগ। বুঝতে পারছেন? এই যে আমি যে তখন প্রশ্নগুলো বললাম এগুলি এমসিকিউ কিন্তু চলে আসতেছে, প্রশ্নগুলো যেগুলো বললাম। পদত্যাগের বা বরখাস্ত বলে চাকরি শেষ হলে স্যার কি করতে হবে? সংশ্লিষ্ট কর্তব্যের জমা দিতে হবে। সাসপেনশন বলে পুলিশের সদস্য কি হয়? ক্ষমতা, অধিকার সাময়িকভাবে বিলুপ্ত হয় না। সাসপেন্ড কর্মচারীর উপর নিয়ম প্রযোজ্য থাকে কি? শৃঙ্খলা, দায়িত্ব, শাস্তির সকল নিয়ম। দেখছেন, এই যে আমি যে প্রশ্নগুলো করছি এমসিকিউ গুলো আমি নিজেই কিন্তু করছি, কিন্তু আমি এই প্রশ্নগুলা ওই যে করার ফলে কিন্তু এখন মাথায় চলে আসছে। কোন কর্মকর্তার ক্ষেত্রে 8 ধারা সার্টিফিকেট প্রযোজ্য হয়? যে এটা প্রযোজ্য নয়, বলছে যে আমরা যেটা বললাম 4 ধারা উল্লেখিত কর্মকর্তা, এটা তো আইজি, অ্যাডিশনাল আইজি, ডিআইজি, এদের ক্ষেত্রে তো আর এদের কোনো, এরা হচ্ছে সরাসরি বিসিএস আসে। আমরা সরাসরি ডাইরেক্ট কনস্টেবল, তারা হচ্ছে সরাসরি এসপি, সমস্যা নাই। আচ্ছা, তারপরটা কি? সাসপেনশন অবস্থায় পুলিশ কর্মচারী আইনের বয়স মেনে চলতে কি থাকে? অবশ্যই বাধ্য। 8 ধারা অনুযায়ী সার্টিফিকেট না থাকে পুলিশ কর্মচারী কি করবে? অবশ্যই পুলিশের সব ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। 10, কোন সার্টিফিকেট জমা দিতে হয়? কোন সার্টিফিকেট জমা দিতে হয় মানে কোন সার্টিফিকেট জমা দিতে হয়, কোন কারণে, এটা হচ্ছে কোন কারণে, কোন কারণে সার্টিফিকেট জমা দিতে হয়? পদত্যাগ, বরখাস্ত, চাকরি অবসান, 3টা বিষয়। এই ছিল মোটামুটি 10টা এমসিকিউ। এখান থেকে 10টা এমসিকিউ তৈরি করছি, এখান থেকে আর মনে হয় আর এমসিকিউ কিছু নাই। আপনাদের আগামীকাল পরীক্ষা, আমি প্রশ্নটা একটু পরেই আপনার ক্লাসে আমরা দ্বিতীয় সেশনে গিয়ে প্রশ্ন করব, আপনারা একটু আলোচনা করবেন যে ক্লাস আজকে 8 থেকে 12 পর্যন্ত পড়াবো, কারণ 13, 14, 15 অতিরিক্ত পুলিশের কথা বলা রয়েছে, এবং 15, 16, 17 স্পেশাল পুলিশের কথা বলা রয়েছে। এগুলো আমরা কালকে যদি সময় পাই ইনশাল্লাহ, কালকে অবশ্যই শুক্রবার আমরা পরীক্ষা নিব, ক্লাস প্লাস আলোচনা হবে। স্পেশাল এবং অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশের পার্থক্য অনেকেই প্যাচ লাগান, আদৌ পর্যন্ত অনেকে ভালো করে গেছেন, আদৌ অনেকে মনে থাকে না।
একটু ওইটা ভিন্ন অঙ্গে ক্লাসটা সাজাইছি, আশা করি আপনাদের স্পেশাল পুলিশ এবং অতিরিক্ত পুলিশের যে ভিতরে যে প্যাচটা থাকে এটা মানে এটা গুটিয়ে উঠবে না আর কি। তাহলে আমরা এখন দেখি 9 ধারা। 9 ধারা দেখি, খুব ইম্পর্টেন্ট একটি ধারা। বারবার বলতেছি 9 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 ধারাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটার যদি আমরা বেসিক নেই পর্যালোচনা করি, অনেক আলোক করা হয়েছে এটা, যে কোনো সদস্য যদি পদত্যাগ করতে চায়, আই রিপিট, কোনো পুলিশ সদস্য যদি পদত্যাগ করতে চায় তাহলে কার পারমিশন নিতে হবে, এটা একটা বিষয়, একটা প্রশ্ন। যে কোনো পুলিশ সদস্য যদি পদত্যাগ করতে চায় কোনো কারণে তাহলে তার কার পারমিশন প্রয়োজন, হোস পারমিশন। আর যদি পদত্যাগ করতেই চায় তাহলে কত দিনের মধ্যে লিখিত নোটিশ দিতে হবে, কাকে দিতে হবে। তারপর হচ্ছে যদি কোনো অবস্থায় পুলিশ সদস্য পদত্যাগ করতে পারবে কোন সদস্য, অবশ্যই ক্ষমতাপ্রাপ্ত পুলিশ সদস্যের এই নিয়ে পদত্যাগ করতে পারবে। আর আচ্ছা, আর এই 9 ধারার যে মূল নিষেধাজ্ঞাটা কি, 9 ধারা একটা নিষেধাজ্ঞা আছে। এই যে আমরা 9 ধারাটা পড়বো, এই 9 ধারা একটা নিষেধাজ্ঞা আছে। এই 9 ধারার বিষয়টা হচ্ছে নিষেধাজ্ঞার বিষয়। কি নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞাটা আছে যে কোনো পুলিশ সদস্য অনুমতি ছাড়া, আই রিপিট, অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য চাকরি ছাড়তে পারবে না। আই রিপিট, কোনো পুলিশ সদস্য অনুমতি ছাড়া কি চাকরি ছাড়তে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি 9 ধারার বিধান একটু এখানে এতক্ষণ যা আলোচনা করলাম। পুলিশ জেলা সুপারিনটেন্ডেন্টের অনুমতি, কার অনুমতি, প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে পুলিশ সদস্য পদত্যাগ করতে হলে কার অনুমতি লাগবে। তাহলে পুলিশ জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা জেলা সুপারিনটেন্ডেন্ট, যিনি এসপি কথা বলা হয়েছে, অনুমতি ব্যতি রেখে অথবা উক্ত বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসারের বিনা অনুমতিতে অথবা ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে 2 মাসে লিখিত নোটিশ না দিয়ে কেউ পুলিশের কার্যে ইস্তফা দিতে পারবে না। আপনি কোনো সুযোগ নেই, আপনি বিনা নোটিশে আপনি না দিয়ে আপনি আপনি চলে গেলেন বাংলাদেশের বাইরে, কলকাতা, আমেরিকা, এরকম বহু হচ্ছে ঘটনা। যদি অনুরূপ অনুমতি প্রদানের ক্ষমতা অপর কোনো পুলিশ অপর অর্পিত থাকে তবে তার অনুমতি নিয়েও পদত্যাগ করা যাবে। আপনি অবশ্যই, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল, এটা সমস্যা। ডিপার্টমেন্টাল কি সবাই আটকে গেল নাকি? কথা কি শোনা যায়? কি রোমানা করতে গেল, শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে নেটের পাচ্ছি। সমস্যা ছিল। আচ্ছা, মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তার মানে আবার একটু কথা বলতে হবে, ঠিক আছে। সবাই একটু মিনিট দেন। তাহলে আমরা 9 ধারার যে বিধান বা 9 ধারার যে যেটা বলা রয়েছে, অবশ্যই কেউ যদি চাকরি থেকে পদত্যাগ করতে চায় কোনো পুলিশ সদস্য, অবশ্যই পুলিশ সুপারিনটেন্ডেন্টের অনুমতি নিতে হবে। এবং কত দিনের কথা বলেছে টাইমটা, এখানে অবশ্যই 2 মাসের কথা বলে, 60 দিনের কথা বা 2 মাস। আর এই এই দুইটা বিধানই এখানে বলা হয়েছে যে কোনো পুলিশ সদস্য যদি পদত্যাগ করতে চায় অবশ্যই এসপির অনুমতি লাগবে। কনসার্ন অথরিটি হচ্ছে এসপির অনুমতি ব্যতীত কি আপনি পদত্যাগ করতে পারবেন না, অনুমতি ব্যতীত। তাহলে এখানে এমসিকিউ যায় যে 9 ধারা অনুযায়ী পুলিশ সদস্য পদত্যাগ করতে চাইলে কার প্রয়োজন, অনুমোদন প্রয়োজন, অবশ্যই পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি। পদত্যাগের ঊর্ধ্বতন পুলিশ অফিসার কতদিনের মধ্যে লিখিত নোটিশ দিবে, অবশ্যই 60 দিন বা 2 মাস। নিম্নের কোন অবস্থায় পুলিশ সদস্য পদত্যাগ করতে পারবে, অবশ্যই ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো পুলিশ অফিসারের অনুমতি নিয়ে। যদি ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো পুলিশের এখানে কয়েকটা বলছে, স্পেসিফিক এসপির কথা প্রথম বলছে, পরে অন্য অন্য ক্ষমতাপ্রাপ্ত অফিসের কথা হচ্ছে, ক্ষমতাপ্রাপ্ত থাকে। যদি পদত্যাগের অনুমতি নিয়ে অন্য কোনো কর্মকর্তাকে অর্পণ করা থাকে তাহলে অবশ্যই অর্পিত কর্মকর্তার অনুমতি নিয়ে পদত্যাগ করা। যদি আইনে বিধানে যেহেতু বলছে যে পদত্যাগের অনুমতি অন্য কোনো কর্মকর্তার কাছে নেওয়া যাবে, তাহলে অর্পিত কর্মকর্তার অনুমতি নিয়ে পদত্যাগ করা যাবে। কি ব্যাপার, নেটে কি প্রবলেম নাকি? এই যে জিল্লু আটকে গেল, এই নাজবুল ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। 9 ধারার মূল নিষেধাজ্ঞাটা কি, অবশ্যই অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য চাকরি ছাড়তে পারবে না, এটা হলো মূল বিষয়। বুঝতে পারছেন? মূল বিষয়টা হচ্ছে অনুমতি ছাড়া পুলিশ সদস্য চাকরি করতে হয়। তাহলে আমরা দুইটা সেকশন দেখলাম, একটা হচ্ছে 8 আর একটা 9। 8 দ্বারা কি, আমরা চাকরি ক্ষেত্রে নিয়োগপত্র, নিয়োগের পত্রের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিধিবিধান পড়লাম, নিয়োগপত্র। আচ্ছা, 9 দ্বারা পড়লাম কি, যে অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য চাকরি ছাড়তে পারবে না। কয় মাস? অবশ্যই ছাড়তে হলে 2 মাস আগে আপনাকে কি 2 মাস নোটিশ দিতে আগে। হবে। গুড। আচ্ছা, 10, মনোযোগ। 10 ধারা বলা হচ্ছে, বলা হচ্ছে নোটিশ বলতে ওটা কি আবেদন করতে হবে কনস্টেবল?
এই দিতে রোমানা পারি না। প্রশ্ন নিব, মানে সবার আপনার প্রশ্ন নিব। 2 মাস আগে আবেদন করতে পারবেন স্যার, 2 মাস আগের থেকে আবেদন করা লাগবে আপনার যদি হ্যাঁ, চাকরি থেকে। এখন কথা বলেন না, ক্লাসের টাইম দিব আপনাদেরকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে 10 দ্বারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এআই এর ভিতরে যদি মনে করে আমি যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অথবা কোনো এটা শুধু ক্লাস নেওয়াটা এটা আলাদা, এটা আলাদা বিষয়। কিন্তু পুলিশের যে বিষয়গুলো হচ্ছে, যে সকল বলা হয়েছে পুলিশের নিষিদ্ধ কাজগুলো কি কি আইনের এবং পিআরবি বিধি মোতাবেক প্যানেল করে বলা হয়েছে, ব্যবসা করতে পারবে না, নিলাম ডাকতে পারবে না, আহ কোনো টাকা পয়সা চাঁদা দাবি সমালোচনা, অনেক নিষেধাজ্ঞা, অনেক কথা রয়েছে, নিষিদ্ধ অনেকগুলো কাজ রয়েছে। স্পেসিফিক ভাবে এটা একটা নিষেধ। এ একটা নিষেধ, কি নিষেধ? যে আমি যদি চাকরি করে অবস্থা দেখা গেছে আমি আহ ফ্ল্যাটের ব্যবসা করি, আমি কারণ বাজার ব্যবসা করি, আলুর ব্যবসা করি, তারপর হচ্ছে কাপড়ের ব্যবসা করি, তারপরে আমার অনেক নিলামের আমি এখানের সাথে সব জড়িয়ে আছি, এরকম অনেক কিছু। কিন্তু কথা রয়েছে কোনো ক্রমেই ইন্সপেক্টর জেনারেল লিখিত অনুমতি ব্যতীত, অর্থাৎ আইজি স্যারের অনুমতি ব্যতীত আপনি যে চাকরি করতেছেন এই নিজ কর্ম ব্যতীত অন্য কোনো নিয়োগ বা চাকরি গ্রহণ করতে পারবেন না। আপনি পুলিশ চাকরি করে আবার পাশাপাশি আপনি সিকিউরিটি চাকরি করতে পারবেন না, আপনি প্রাইভেট কোম্পানিতে যা জয়েন করে চাকরি করতে পারবেন না, এটা আপনার সুযোগ নেই। অনেকে আছে, এখন আপনি মনে করেন ঢাকার বুকে অনেকে আছে পুলিশে পাঠাও মারে, এখন এগুলো করে, এগুলো জার্জির, এখন এগুলো তো কোনো সময় কেউ ধরাধরি নেই, মানে কে চুপে চাপে। তো আইনে তো বাইন্ডিং আছে, আইনে তো নিয়ম বিধান আছে যে আপনি এগুলো করতে পারবেন না, কখনোই সুযোগ নাই। অনেকে আছে চাকরি শেষ করে যে ফ্ল্যাটের ব্যবসা নিয়ে ব্যস্ত, কি বলে সে ওখানে যে এক জায়গায় চেয়ার টিয়ার নিয়ে বসে, যে পুলিশের চাকরি করে শো, মানে আমি এখন মানে লাখ লাখ টাকা সে, মানে এরকম অবস্থা। এগুলো গল্প, গল্প না, এগুলো হচ্ছে বাস্তবে। এইগুলো এই আইনগুলো তো করছে সেই 1861 সালে। কারণ জানে এগুলো পুলিশের সাথে বিভিন্ন পুলিশের কার্যক্রমটা একদম অল ওভার অল সেক্টরসে, কারণ তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, এই জন্য যাতে না করতে পারে এই শৃঙ্খলায় নিয়ে আসা। হ্যাঁ, এই আইনগুলো করার শৃঙ্খলা নিয়ে আসে। তো অবশ্যই আপনি যদি ব্যবসা করতেই চান, কিছু কিছু আছে যে শেয়ার নেওয়া যাবে না, কিন্তু পলয়ের শেয়ারটা তো নেওয়া যায়। এগুলো আইজি স্যারে কিছু কিছু দেওয়া আছে, দেওয়া আছে যে আপনি এগুলো নিতে পারবেন, নিতে পারবেন না, ডটস এবং ডনস এগুলো বলা আছে। তো উনি টেনশন হয়, তাহলে আপনি 10 ধারায় হচ্ছে যে পুলিশ কর্মচারী এই অধীনে নিজ কর্মরত অন্য কোনো নিয়োগ বা চাকরিতে গ্রহণ করতে পারবেন না, এটা একটা বিষয়। 10, দুইটা এমসিকিউ আছে। 10 ধারা অনুযায়ী পুলিশ কর্মচারী অন্য কোনো নিয়োগ বা চাকরি করতে পারবে, পারবে, পারবে না, যেটা ইন্সপেক্টর জেলার লিখিত অনুমতি কারণ অনুমতি ছাড়া আইজি স্যারের। ধারা 10 অনুসারে পুলিশ কর্মচারী কখন অন্য কোনো চাকরি করবে, কখন পারবে? যদি ইন্সপেক্টর জেনারেল লিখিত অনুমতি দেয় তাহলে আপনি পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-12-35-এর ভিতরে আমরা চলে আসছি যে এই 12 ধারা। এখানে দেখেন যে আইজি স্যারের কি কি ক্ষমতা রয়েছে, আমাদের আমাদের আইজি মহোদয় স্যারের কি কি ক্ষমতা রয়েছে। সরকারের সম্মতিক্রমে, সবসময় সরকারের সাথে সম্মতি, ইন্সপেক্টর জেনারেল কি করবেন? পুলিশ বাহিনীর গঠন, শ্রেণী বিভাগ, কর্তব্য, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং বাসগৃহ নিয়ম কানুন প্রণয়ন করতে পারবে। এটা হলো এই এই একটা ক্ষমতা আইজি স্যারের, যে পিআরবি পুলিশ আইন যদি মনে করে যে আমি সংশোধন করব, কোনো বিষয় না, কেন এগুলো সংশোধনের অনেক দিন থেকেই কমিশন বিভিন্ন কিছু আলোচনা দিন বোর্ডে আলোচনা হয়। কালের প্রেক্ষাপটে একসময় সব এই পুলিশ আইন এবং পিআরবি ইনশাল্লাহ সংশোধন হবে আশা করতেছি। তাহলে এখানে আরেকটা কি, যে পুলিশের এখানে আপনার কি কি ক্ষমতা রয়েছে, এখানে পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ, যে ইন্টেলিজেন্স, যেটা পুলিশের যে গোয়েন্দাগিরি, পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ, উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন, পুলিশ বাহিনীর দক্ষতা এবং রক্ষা, নিয়মকানুন প্রণয়ন, আদেশ জারি করতে, এবং পুলিশ এই পুলিশের সকল অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, এবং শুধু অভ্যন্তরীণ বিষয় না, এবং পুলিশের বাহিনীর যে দক্ষতা অর্জন করার জন্য দক্ষতার বিষয়ে যে নিয়ম, রুলস এন্ড রেগুলেশন যে বিষয়, এগুলো পরে কি করবে, এনে প্রণয়ন করতে পারে এবং আদেশ অর্ডার করতে, আদেশ জারি দিতে পারে। তাহলে পুলিশের এখানে কি কি রয়েছে, যে পুলিশ বাহিনীর স্ট্রাকচার যে রয়েছে, আমরা যে স্ট্রাকচার রয়েছে, এর যে ক্লাসিফিকেশন রয়েছে, আমাদের আমাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে, যত আমাদের আর্মস আর্মুর আবে যে একটা পুরো একটা অস্ত্র শস্ত্রের বিষয় রয়েছে, ড্রেস এন্ড ড্রেস কোড বা ড্রেস যে পরিচ্ছদ রয়েছে, এটা একটা বিষয়, এবং ডুইলিং প্লেস যেটা বাসগৃহ, এই সবগুলোই হচ্ছে নিয়ম কানুন গুলো কি পারবে। এবং পুলিশের যে ইন্টেলিজেন্স যে বিষয়গুলো রয়েছে, গোয়েন্দাগিরি, এগুলার তথ্য আদান প্রদান এবং রেসপন্স ইন্সপেকশন এবং এবং এর যে দক্ষতার যে বিষয়গুলো রয়েছে, এগুলা কি উনি করবেন 12 ধারায়। সবকিছু 12 ধারায় উনি আইজি স্যারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, উনি সবকিছু করতে পারবেন। তবে কার অনুমতি কোনো একটা প্রশ্ন আসতে পারে, সরকার অনুমতি অনুমতি করে উনি তো করবেন সরকার অনুমতি নিয়ে। ধারা 12 অনুযায়ী পুলিশ বাহিনীর গঠন, কর্তব্য, আইজি স্যারের কিন্তু এককভাবে কোনো ক্ষমতা নাই, এককভাবে যে এটি করবেন। হ্যাঁ, এই যে উনি যে সবে করে ফেলে পারবেন না, কারণ এখন তো বুঝতেই আছেন
আচ্ছা, যাই হোক, 12 ধারা অনুযায়ী পুলিশ বাহিনীর গঠন, কর্তব্য, অস্ত্র শস্ত্র, পোশাক পরিচ্ছদ বিষয়ক নিয়ম করে কে প্রণয়ন করবেন? অবশ্যই ইন্সপেক্টর জেনারেল করবেন, কিন্তু সরকারের সম্মতিতে। আইজি স্যার করবেন বা সরকারের সম্মতি। ধারা 12 অনুযায়ী কোনটি ইন্সপেক্টর জেনারেল নিয়ম কানুন আদেশের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন? অবশ্যই যে দায়িত্ব কার্য যে নিয়ম কানুন রয়েছে আদেশের মাধ্যমে, সেগুলো হচ্ছে পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ, আদান প্রদান, এগুলো করতে পারবেন। আমরা 11 ধারাটা বাতিল, বুঝতে পারছেন? 11 ধারাটা বাতিল হয়েছে, এই জন্য কিন্তু এখানে আসা সরাসরি আমরা 12তে চলে গেছি। আমরা আজকে একটু রিপিট দিব পিছন দিক থেকে। আর এখানে আমরা 13 থেকে, আমি বলছি কালকে একটু একটু ভিন্ন আঙ্গে আলোচনা করবো, কারণ এগুলো অতিরিক্ত পুলিশের অনেক পার্ট 13, 14, 15 যে ধারাগুলো পড়বো, প্রত্যেকটা ধারা একটা পার্থক্য রয়েছে। আপনারা অনেক প্যাচ লাগান, অতিরিক্ত পুলিশের সংজ্ঞাটা বলতে বলি আপনারা অনেকে প্যাচ লাগাই দেন, ওই গাইডে যেরকম মন করার কথা, স্পেশাল পুলিশের কথা ওই মন করা যেটা মুখস্থ করছেন তুলে নেবেন। কিন্তু এখানে আমি কালকে আলোচনা করবো, আশা করি মোটামুটি খুঁটিনাটি যা আছে সব পারবেন আশা করি, এবং ভালো একটা দখলে নিতে পারবেন। তাহলে আমরা আজকে আলোচনা করলাম 8 ধারা থেকে 12 পর্যন্ত, মাঝখানে একটা ধারা বাতিল হয়েছে, সেটা হচ্ছে 11। তা 8 ধারা কি নিয়োগপত্র পাইলাম, 9 ধারা পারলাম কি নাজমুল? 9 ধারা কি? স্যার চাকরি চাকরি পুলিশ হইতে ছাড়ার আগে কোনো ক্যাডেটের নিয়ম। পুলিশ সদস্য অনুমতি নিতে হবে। গুড। 10 ধারা, 10 ধারা ব্যবসা বাণিজ্য করবেন নাকি? তাছাড়া পুলিশের নিষেধাজ্ঞা যেটা চাকরি কি করতে, মানে কোনো কিছু করতে হবে না, স্যার। 10 ধারা কি ব্যবসা বাণিজ্য করবেন নাকি? 10 ধারা না, স্যার, ব্যবসা পুলিশ করা চাকরিরত যাবে না। অবস্থায় কোনো ব্যবসা চাকরি বা ছাড়া কোনো কিছু করতে পারবে না, স্যার। আচ্ছা, ব্যবসা বাণিজ্য অন্য কর্মে, অন্য কর্মে। চাকরিরত অবস্থায় ব্যবসা বা চাকরি তো আচ্ছা, ঠিক আছে। 12 ধারা। 12 ধারার আইজি আইজি স্যারের ক্ষমতা। আচ্ছা, ভেরি গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখেন, আমরা প্রথম থেকে একটু দেখি, আমরা প্রথম থেকে এই 12 ধারা পর্যন্ত একটু দেখে আসবো। তাহলে এখানে আমরা প্রথম থেকে যে যে আলোচনাগুলো ছিল, প্রথম থেকে আমরা যেগুলো দেখছিলাম, একের সংজ্ঞাগুলো দেখছিলাম। একে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট পড়েছিলাম, এরপর শুধু ম্যাজিস্ট্রেটের কথা বলা রয়েছে। 2 ম্যাজিস্ট্রেট পড়েছিলাম। 3 নাম্বার পড়েছিলাম পুলিশ বলতে কি বোঝায়, সকল কর্মচারী অন্তর্ভুক্ত। জেনারেল ডিস্ট্রিক্ট পুলিশ বলতে কি বোঝানো হয়েছে, পিএসপি বলতে কি হচ্ছে 5 ধারা। এগুলো কিন্তু আমরা পিআরবি তো পাবো, এই যে পুলিশ আইন এবং পিআরবি দেখেন। আর 1943 সালে পিআরবি মানে আমাদের প্রণয়ন হয়। আর 1861 সালে কিন্তু পুলিশ আইন 1943-এর আগে কিন্তু পুলিশ আইন স্ট্রাকচার হয়। তো পুলিশ আইন যখন এটা হয়, এখান থেকে কিন্তু যখন পিআরবি বিষয়গুলো এই প্রথম ভাবে সেটা গুলো আর ডিজাইন করা হয়েছে পিআরবি তে কি, এই কথাগুলো ওখানে পাবো। এবং সম্পত্তির কথা বলছে, ব্যক্তি পশু, এগুলো ওখানে যেটা বেরিয়ে বলেছে 10 ধারা, যেটা হচ্ছে 1-10, নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী বলতে পুলিশ ইন্সপেক্টর অধস্তনকে কর্মচারী বোঝাবে। তারপর আমরা 2 ধারা বলছে গেলাম কি, 2 ধারা হচ্ছে পুলিশ বাহিনীর একটা সংজ্ঞা, মানে একটা ডেফিনেশন বলছে পুলিশের যে সংজ্ঞাটা, পুলিশ বাহিনীর একটি সারা বাংলাদেশে পুলিশ কর্মচারী একটি বা সরকারের একটি মাত্র পুলিশ বাহিনী গঠন করে। এখন এসবি, ডিএসবি, এসিআরডি, এই যে যা কিছু আছে, এসপিবিএন, তারপর হচ্ছে এসপিবিএন, এপিবিএন, যাই কিছু থাকুক না, পুলিশ বাহিনী দেশের সকল কর্মচারী এই আইনের অধীন সরকারের একটি মাত্র বাহিনী পুলিশ, সেটা হচ্ছে পুলিশ আইনের 2 ধারা। এখন কথা হচ্ছে এসপিবিএন, এপিবিএন আলাদা, তাদের অর্ডিন্যান্স আছে। অর্ডিন্যান্সে কি বলা আছে ওটা আলাদা বলা। আমাদের দায়িত্ব যা কিছু থাকুক না কেন, এই পুলিশ আইন এবং অন্যান্য যে অ্যাক্ট রয়েছে, এইসব স্ট্রাকচার নিয়ে, যে র্যাব বলেন, অপারেশন কার্যক্রম বলেন, যা কিছু, এই দায়িত্ব কর্তব্য সবার কিন্তু এক, বাট একটু ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট কি, বাট দায়িত্ব ওদের অর্ডিন্যান্সটা যদিও 76 সালে মেবি, তো অ্যাক্ট কিন্তু এখান থেকে নিয়ে গেছে। দায়িত্ব কর্তব্য এগুলাই, আপনার যে যে দায়িত্ব কর্তব্য ওই এগুলাই, আর কিছু না। কিন্তু কার্যকরী ক্ষেত্রে পাওয়ারটা অফিসার ভেদে আলাদা করা হয়েছে। ক্লাসটি 10 মিনিটে, এরপর আবার নতুন লিঙ্কে যাব। আমরা এখানে 4টা বিষয় পড়ছিলাম, যে এখানে 2-এর ক থেকে 4টা খ পর্যন্ত এখানে কি দেখেছিলাম আমরা। 2-এর কথা হচ্ছে পুলিশ, 2-এর কতে হচ্ছে যে পুলিশের জেলা বিভাজন পরিবর্তন হবে। আই রিপিট, যে পুলিশের যে জেলা বিভাজন পরিবর্তন সরকার করতে পারে যে কোনো সময়। বাংলাদেশের সরকার যদি চায়, পুলিশ জেলা বিভাজন পরিবর্তন করতে পারে, জেলাকে পরিবর্তন রদবদল নতুন ভাবে সাজাতে পারে, এটা সরকারের অনুমোদনী। নতুন পুলিশ অথবা একাধিক পুলিশ জেলা করতে পারে, একটি জেলা বানাতে পারে, যে আমি 3টা জেলা, আমার তখন সব 4টা জেলা একত্র করতে পারে। 2-এর হচ্ছে পুলিশ জেলা বিভাজন পরিবর্তন। 2-এর কত হচ্ছে, এর আইজিপি হচ্ছে ক্ষমতা প্রয়োজন ব্যক্তি নিয়োগ করবে। সরকার যদি মনে করে যে প্রতিটি জেলার জন্য এক বা একাধিক আইজিপি নিয়োগ করতে পারে, এটা সরকার পারে। 2-এর কথা বলছে প্রতিটি জেলার একটি বাহিনী হিসেবে গণ্য, যেটা হলো যে যেমন আলাদা আলাদা প্রতিটি জেলা, জেলা পুলিশ সংগঠনকে একটি পুলিশ বাহিনী হিসেবে ধরা হবে, জেলার জন্য আলাদা ডিস্ট্রিক্ট পুলিশ। এই জন্য বলা হচ্ছে একটা জেলা পুলিশ, এরকম জেলা পুলিশ হিসেবে আপনারা জানেন। আর ঘতে বলছে পুলিশ সদস্য বদলি এখতিয়ার।
পুলিশদের বদলি এবং এখতিয়ারও রয়েছে। পুলিশের বদলিটা কি, যে কোনো সময় এসপি যে কোনো জেলায় বদলি করতে পারে, যে কোনো জায়গায় তাকে পাঠাইতে পারে যে কোনো কারণে। তবে এখতিয়ার রয়েছে, এক জেলার পুলিশ অন্য জেলারও কিন্তু নিজ জেলায় শুধু তার দায় রেসপন্সিবিলিটি শেষ নয়, যে কোনো সময় তদন্তের স্বার্থে অন্য জেলাও তার দায়িত্ব বা কর্তব্য পালন করতে পারে আইনের বিধান অনুসারে। 3 ধারা ভেরি ইম্পর্টেন্ট বলছিলাম, যে সরকারের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তা, আদালত পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। এটা হচ্ছে, তবে হস্তক্ষেপ করতে গেলে অবশ্যই সরকারের অনুমোদন লাগবে। আচ্ছা, 4 ধারা বলছিলাম কি, যেটা একটু আগে আমরা 8 ধারাতে একটু এক্সপ্লেন করছিলাম। 4 ধারা সকল অংশের পুলিশের যে সকল প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল থাকবে, আইজি স্যারের থাকবে। তবে অবশ্যই কি, এটা কিন্তু সরকারের অনুমোদন ক্রমে সরকার যদি মনে করে যে ডেপুটি বা সহকারী ইন্সপেক্টরকে এর অনুরোপণ করতে পারবে। তবে বলছিলাম, জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন বা জেলা সুপারিনটেন্ডেন্ট সরকার সিদ্ধান্ত কোনো সহকারী সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত করতে পারে। জেলা ম্যাজিস্ট্রেটের উপর কি, জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন কথাটা এখানে রয়েছে। 4 ধারা। 4-এর বলছিলাম কি, এটা অতিরিক্ত আইজি নিয়োগ করার কথা বলছিলাম সরকার যদি মনে করে। 5 ধারা হচ্ছে পুলিশ, যেটা হচ্ছে আমাদের আইজি স্যার একজন পূর্ণ দেশের সকল জেলা ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন, এটা বলছিলাম। 5 ধারা হচ্ছে পাওয়ার অফ ইন্সপেক্টর জেনারেল অফ এক্সারসাইজ, যে পুলিশ ইন্সপেক্টর জেনারেল দেশের সকল জেলা ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার 5। 6 ধারা বাতিল বলছিলাম। তারপর 7 ধারা বলছিলাম কোনো অযোগ্যতা, দুষ্কৃটি, অবহেলা, 3টি বিষয়, যে কোনো অযোগ্যতা, আনফিটনেস, এবং তার যদি কোনো দুষ্কৃটি থাকে এবং তার কর্তব্য অবহেলার দরুন পুলিশকে নিম্নরূপ, যে এখানে একাধিক শাস্তি দিতে পারেন। কিছু কিছু এখানে আমরা প্রথম দেখছিলাম 4টি হচ্ছে লঘুদণ্ড দেখেছি, অন্যদিকে 1 মাসের বেতন সম পরিমাণ জরিমানা, 15 দিন বেড়াকে আটক রাখতে পারে, গার্ড ডিউটি অথবা অন্য কোনো শ্রমসাধ্য ফেটি করাতে পারে, আপনাদের সদাচরণ বেতন বঞ্চিত করতে পারে, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিত করতে পারে। এছাড়া আমরা চাকরির এই ক্ষেত্রে আমরা 3টা বিষয় দেখেছিলাম এখানে। একটা হচ্ছে বরখাস্ত, একটা ডিসমিসাল, আর একটা হচ্ছে কি রিচার্জ। আর এখানে অপরাধের ধরন অনুযায়ী 7 ধারার বিশ্লেষণ করে আমরা 2টি পেয়েছিলাম, একটা গুরুদণ্ড আর একটা লঘুদণ্ড। আর এখানে এই শাস্তিগুলো কে দিতে পারেন, এখানে উপরে আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম যে অবশ্যই বিভিন্ন সময় আহ যে কোনো কর্মচারীকে যে কোনো সময় সাসপেন্ড, পদোন্নতির আদেশ ক্ষমতা রাখে সরকার। বিভিন্ন সময় নিম্ন ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট থাকবে। আর এখানে কি দেখছিলাম, এখান থেকে কিছু পার্থক্য দেখছিলাম, যে ডিসমিসাল ডিসচার্জের পার্থক্য এটা দেখছিলাম। আর 7 ধারা থেকে আমরা মোটামুটি 20টি মনে এমসিকিউ তৈরি করছিলাম। 8-এ যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, হ্যাঁ, এগুলো আমরা একটু দেখছি, এগুলো প্রশ্নটা মোটামুটি আপনাদের হাতে পৌঁছে গেছে অলরেডি। আর একটু কারেকশন হচ্ছে, সমস্যা, আর কিছু কারেকশন নাই, একটু বোল্ডও থাকলে আপনারা একটু জানাবেন। দেখি রাজু একটা দিছে ডাউট, আপনারা দেখবো এটা। তাহলে 8 ধারা আমরা কি দেখলাম, নিয়োগপত্র দেখলাম। 9 ধারা কি দেখলাম, যে পুলিশ জেলা সুপারিনটেন্ডেন্ট অনুমতি ব্যতি রেখে কি, তার অনুমতি ছাড়া ব্যবসা চাকরি বাণিজ্য চাকরি অন্য কোনো কর্মে চাকরি যাওয়া ত্যাগ যাবে করা না। যাবে না। না, ইস্তফা দিতে পারবে না 9 ধারায়। 9 ধারা বলছি, 8 ধারা না, 9 ধারা। 9 ধারা নয় যেটা বল 9 ধারায় ইস্তফা দিতে পারবে না, নয় চাকরি হতে ধারায় এই পুলিশে চাকরি করে অন্য কোনো ব্যবসা বা না চাকরিতে না যাওয়া যাবে না আইজি স্যারের অনুমতি ছাড়া। না, ওইটা 10 ধারা, 10 ধারা, ওটা এটা 10 10 ধারা, ওটা 10 ধারা। ওটা 10 ধারা। 9 ধারায় বলতে যে চাকরিতে থাকা অবস্থায় যে ইস্তফা দিতে গেলে এসপি স্যারের অনুমতি আগে আবেদন দিতে হবে, এগুলো বলছে। আচ্ছা, কোন পুলিশ সদস্য পদত্যাগ করতে চাইলে অবশ্যই আইজি স্যার অনুমতির প্রয়োজন, অর্থাৎ পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিয়োগের কর্তৃপক্ষ যদি এর কোনো কর্তৃপক্ষ থাকে তার কাছে আবেদন করতে পারবে, সমস্যা নেই। পুলিশের অন্য পূর্বে আর লিখিত ব্যবসা অনুমোদন। চাকরি 10 দিন। পদত্যাগের কতদিনের নীল নোটিশ দিতে হবে, 2 মাস। দুই মাস। আচ্ছা, তারপরে 11 বাতিল। আমরা সর্বশেষ যেটা দেখলাম আজকে, কালকে 12 ধারা। অবশ্য 12 ধারা হচ্ছে পুলিশের বাহিনীর যে স্ট্রাকচারটা কিংবা আইজি স্যার সরকার অনুমতি নিয়ে কি কি করতে পারেন। 12 ধারা বলে যে পুলিশের যে আমাদের যে গঠনতন্ত্র বলেন আপনারা, যে পুলিশের যে বাহিনীর গঠন, শ্রেণী বিভাগ, কর্তব্য, অস্ত্র শস্ত্র যা কিছু রয়েছে, প্রশাসনিক যত কিছু রয়েছে, আমরা এক থেকে শুরু করে অর্থাৎ একদম আহ পূর্ণাঙ্গ যে একটা স্ট্রাকচার পুলিশ বাহিনীর, এই আইজি স্যারের এটা ক্ষমতা রয়েছে। এবং আরেকটা বলছিল যে নিয়ম কানুন তো করতে পারবেন না, পুলিশের যে গুপ্ত সংবাদ সংগ্রহ এবং তার আদান প্রদান পরিদর্শন সম্পর্কে তিনি নিয়ম কানুন আদেশ যে কোনো সময় আদেশ জারি করতে পারেন। আমরা কালকে 13, 14, 15 পড়বো না হয় 3টা ধারা, যেহেতু কালকে আপনাদের পরীক্ষা। আমি এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আপনাদেরই নিবো, আপনাদের এখন প্রশ্ন নিব কিছু, কালকে তো পরীক্ষা, কোনো কোশ্চেন